অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক অনেক দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইল না। কোথায় যেন না কোথাকার দেশ। মার মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুটির মাঠটা অনেক দূর, সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত। কতবার যে এইরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে, ক্রমে ছোট 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 হইয়া নীলদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহকার্যরত মাকে জড়াইয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, ছাড় ছাড়, দেখছি শকরি হাত, ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভেজেছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানলার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারত পড়া শুনিত। দুর্গাকে তাহার মা বলিত, একটা পান সেজে দে তো দুর্গা। অপু বলিত, মা সেই ঘুঁটে কুড়ানোর গল্প। তাহার মা বলে, ঘুঁটে কুড়ানোর গল্প? কোন গল্প বলতো? ও, সেই হরিহরের? সে তো অন্নদামঙ্গলে আছে, এতে তো নেই। পরে পান মুখে দিয়ে সুর করিয়া পড়িতে থাকিত। রাজা বলে, শুনো শুনো মনির নন্দন, কহিব অপূর্ব কথা না যায় বর্ণন। সোমদত্ত নামে রাজা, সিন্ধু দেশে ঘর, দেব দ্বিজে হিংসা সদা অতি। অপু অমনি মায়ের মুখের কাছে হাতখানি পাতিয়া বলিত, আমায় একটু পান। মা চিবানো পান নিজের মুখ হইতে ছেলের প্রসারিত হাতের ওপর রাখিয়া বলিত, এহ, বড্ড তেতো, এই খয়েরগুলোর দোষ। রোজ হাটে বারণ করিও, খয়ের যেন আনে না, তবুও। জানালার বাহিরে বাঁশবনের দুপুরের রৌদ্র মাখানো শ্যাওড়া ঘেঁটু বনের দিকে চাহিয়া চাহিয়া মহাভারতের বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যায়। মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে কর্ণের চরিত্র বড় ভালো লাগে তাহার কাছে। ইহার কারণ কর্ণের ওপর তাহার কেমন একটা মমতা হয়। রথের চাকা মাটিতে পুতিয়া গিয়াছে, দুই হাতে প্রাণপণে সেই চাকা মাটি হইতে টানিয়া তুলিবার চেষ্টা করিতেছেন। সেই নিরস্ত্র অসহায় বিপন্ন কর্ণের
অনুরোধ মিনতি উপেক্ষা করিয়া অর্জুন তীর ছুঁড়িয়া মারিয়া ফেলিলেন। মায়ের মুখে এই অংশ শুনিতে শুনিতে দুঃখে অপুর শিশু হৃদয় পূর্ণ হইয়া উঠিত। চোখের জল বাগ মানিত না। চোখ ছাপাইয়া তাহার নরম তুলতুলে গাল বাহিয়া গড়াইয়া পড়িত। সঙ্গে সঙ্গে মানুষের দুঃখে চোখে জল পড়ার যে আনন্দ, তাহা তাহার মনোরাজ্যে নব অনুভূতির সজীবত্ব লইয়া পরিচিত হইতে লাগিল। জীবনপথে যেদিক মানুষের চোখের জলে দীনতায় মৃত্যুতে আশাহত, ব্যর্থতায় বেদনার করুণ পুরনো বইখানা ছেঁড়া পাতার ভরপুর গন্ধে, মায়ের মুখের মিষ্টি সুরে, রৌদ্র ভরা দুপুরে মায়া অঙ্গুলি নির্দেশ, তাহার শিশুদৃষ্টি অস্পষ্টভাবে সে পথের সন্ধান পাইত। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রুয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসত্য গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। হয়তো কড়া চৈত্র বৈশাখের রৌদ্রে গাছটার মাথা ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট, হয়তো বৈকালের রাঙা রোদ অলসভাবে গাছটার মাথায় জড়াইয়া আছে। সকালের চেয়ে এই বৈকালের রাঙা রোদ মাখানো গাছটার দিকে চাহিয়ায় তাহার মন কেমন করিত। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার উপরে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণ টানিয়া তুলিতেছে। রোজই তোলে, রোজই তোলে মহাবীর, কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। বিজয়ী বীর অর্জুন নহে যে রাজ্য পাইল, মান পাইল, রথের ওপর হইতে বাণ ছড়িয়া বিপন্ন শত্রুকে নাশ করিল। বিজয়ী কর্ণ যে মানুষের চিরকালের চোখের জলে জাগিয়া রহিল, মানুষের বেদনায় অনুভূতিতে সহচর হইয়া বিরাজ করিল সে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূরণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধের জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাঁখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে, তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন, অর্জুন করলেন কি একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর ওহ, সে কি যুদ্ধ! বাণীর চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল। এখানে সে মনে মনে যতগুলি বাণ হইলে তাহার আশা মিটে তাহার কল্পনা করে, যদিও তাহার কল্পনার ধারা মার মুখে কাশিদাসী মহাভারতে বর্ণিত যুদ্ধের প্রণালী সম্বন্ধে যাহা শুনিয়া আছে তাহা অতিক্রম করে না। তারপর তো অর্জুন করলেন কি, ঢাল তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিছু দেখা গেল না। মহাভারতের রথিগণ মাত্র 88 দিবস যুদ্ধ করিয়া নাম কিনিয়া গিয়াছেন, কিন্তু রক্ত মাংসের দেহে জীবন্ত থাকিলে তাহারা বুঝিতে পারিতেন যশলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে। বালকের আকাঙ্ক্ষা নিবৃত্তি করিতে তাহারা মাসের পর মাস সমানভাবে অস্ত্রচালনা করিতে পারিতেন কি? গ্রীষ্মকালের দিনটা, বৈশাখের মাঝামাঝি।
নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের ওপরে। গাণ্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্যদলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শ্যাওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতূহলের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল, কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি। আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূরে গিয়া হাসি মুখে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিল, দেখছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি। অপু বলিল, উহ, অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে আয় দেখি, আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকুশি আনিলে দুইজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশি দিয়া নাগালও পাইল না। পরে সে বলিল, চল আজ এগুলোই নিয়ে যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনব, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে, তুই আকুশিটা নে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওর কলমি লতার সাদা সাদা ফুলের গুড়ি। দুর্গা হাতের ফলগুলো নামাইয়া নিকটের ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল, বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দি। তাহার দিদি ওর কলমি ফুলে নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না, তাহার ইচ্ছা হইল বলে, নোলক তাহার দরকার নাই। তবে দিদির ভয়ে সে কিছুই বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদেও নাই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসাবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসী কুলোয় না। একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে দুর্গা অপুর নাকে কুড়িটি আঁটিয়া দিল। পরে নিজেও একটা পড়িল। তারপর ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? বাহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিসনি যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে।
কাল গিয়ে তুমি পারবে মা। এমন পাকা, একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, ও আবার কে রে? কে, চিনতে তো পাচ্ছি নে। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাঁদর খেলাতে এসেছে ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তার পিছনে পিছনে অপু ছুটিয়া বাটির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয়, ও পাড়ার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে। ও পাড়ায় তাহার দোকান। তাছাড়া সে আবার গুড়েরও ধানের ব্যবসা করিয়াছে। কিন্তু পুঁজি কম হওয়ায় কিছুতেই সুবিধা করিতে পারে না। অল্পদিনই ফেল মারিয়া আসে। তখন হয়তো মাথায় করিয়া হাটে হাটে আলু পটল, কখনো পান বিক্রয় করিয়া বেড়ায়। শেষে তাতেও যখন সুবিধে হয় না, তখন হয়তো সে ঝুলি ঘাড়ে করিয়া জাত ব্যবসা আরম্ভ করে। পরে হঠাৎ একদিন দেখা যায় যে আবার পাথুরে চুন মাথায় করিয়া বিক্রয় করিয়া বেড়াইতেছে। লোকে বলে, একমাত্র মাছ ছাড়া এমন কোনো জিনিস নাই যাহা তাহাকে বিক্রয় করিতে দেখা যায় না। কাল দশহরা, লোকে আজ হইতেই মুরগির সন্দেশ কিনিয়া রাখিবে। চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এ বাড়ি ঢুকিল না, কারণ সে জানে এ বাড়ির লোক কখনোই কিছু কেনে না। তবুও অপু দুর্গাকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙ্গারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে ৫-৬টা গোলা আছে। এ গ্রামে অন্নদা রায়ের নিজেই জমি জমা ও সম্পত্তি বিষয়ে তাহার নাম করা যাইতে পারে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স ৪০-এর ওপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পেতলের সরায় চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা দশহরা পূজার জন্য কিনিলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল। তাহাদের জন্যও খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজবউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটু করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজবউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখিতে পারিনে বাবু, ছুরিটা যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেগে যা না, তা না লোকের দোদ্দোর, যেমন মা তেমনি ছা। ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস রথের সময় 4টে পয়সা নেব, তুই দুটো
আমি দুটো, তুই আর আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল, রথের আর কতদিন আছে রে দিদি? কয়েক মাস কাটিয়া গিয়াছে। সর্বজয়া ভুবন মুখুজ্জের বাড়ির কুয়া হইতে জল তুলিয়া আনিল। পিছনে পিছনে অপু মায়ের আঁচল মুঠা পাকাইয়া ধরিয়া ও বাড়ি হইতে আসিল। সর্বজয়া ঘড়া নামাইয়া রাখিয়া বলিল, তা তুই পিছনে পিছনে অমন করে ঘুরতে লাগলি কেন বল দিকি? ঘরকন্যার কাজকর্ম সারব, তবে তো ঘাটে যাব। কাজ করতে দিবি না? না? অপু বলিল, তা হোক, কাজ তুমি ও বেলা করো মা, এখন তুমি ঘাটে যাও। পরে মায়ের সহানুভূতির আকর্ষণের আশায় অতীব করুণ স্বরে বলিল, আচ্ছা, আমার খিদে কি পায় না? আর 4 দিন যে খাইনি। খাওনি তো করব কি? রোদ্দুরে বেরিয়ে বেরিয়ে জ্বর বাঁধিয়ে বসবে। বললে কথা কানে নাও নাকি তোমরা? ছিষ্টির কাজ করব, তবে তো ঘাটে যাব। বসে তো নেই। যা, ওরকম দুষ্টুমি করিস নে। তোমাদের ভাই ফরমাস মতো কাজ করবার সাধ্য আমার নেই। যা। অপু মায়ের আঁচল আরও জোর করিয়া মুঠা পাকাইয়া ধরিয়া বলিল, কখনো তোমায় কাজ করতে দেব না। রোজই তো কাজ করো, একদিন বুঝি বাদ যাবে না? এক্ষুনি ঘাটে যাও। না, আমি শুনব না। করো দেখি কেমন কাজ করবে। সর্বজয়া পুত্রের দিকে চাহিয়া বলিল, ওরকম দুষ্টুমি করো না। ছি, এই হয়ে গেল বলে, আর একটুখানি সবুর করো। ঘাটে যাব, ছুটে এসে তোমার ভাত চড়িয়ে দেব। দুষ্টুমি করে কি? ছাড়ো আঁচল, কখানা পলতার বড়া ভাজা খাবি বল দেখি। ঘণ্টাখানি পর অপু মহা উৎসাহের সহিত খাইতে বসিল। গ্লাস তুলিয়া সে ঢক ঢক করিয়া অর্ধেকখানি খালি করিয়া ফেলিয়া পরে আরও 2-1 গ্লাস গ্রাস করিয়া কিছু ভাত পাতের নিচে ছড়াইয়া বাকি জলটুকু শেষ করিয়া হাত ধুইয়া বসিল। কই খাচ্ছিস কই? এতক্ষণ তো ভাত ভাত করে হাঁপাচ্ছিলি। পলতার বড়া, পলতার বড়া, ওই তো সবই ফেলে রাখলি। খেলি কি তবে? সর্বজয়া 1 বাটি দুধ ভাত মাখিয়া পুত্রকে খাওয়াইতে বসিল। দেখি হাঁ করো। তোমার কপালখানার মন্ডা না মিঠাই? 2টো ভাত। আর ভাতটা ছেলের দশা দেখলে হয়ে আসে। রোজ ভাত খেতে বসে মুখ কাচু মাচু। বাঁচবে কি খেয়ে? বাঁচতে কি এসেছো? আমায় জ্বালাতে এসেছো বই তো নয়। ওরকম মুখ ঘুরিও না। ছি, হাঁ করো লক্ষ্মী। দেখি এই দলাটা হলেই হয়ে গেল। আবার ওবেলা টুনুদের বাড়িতে মনসার ভাসান হবে। তুই জানিস না বুঝি? শিগগির শিগগির খেয়ে নিয়ে চলো। আমরা সব। দুর্গা বাড়ি ঢুকিল। কোথা হইতে ঘুরিয়া আসিতেছে। 1 পা ধুলা, কপালের সামনে 1 গোছা চুল সোজা হইয়া প্রায় 4 আঙুল উঁচু হইয়া আছে। সে সব সময় আপন মনে ঘুরিতেছে। পাড়ায় সমবয়সী ছেলেমেয়েরার সঙ্গে তাহার বড় একটা খেলাধুলা নাই। কোথায় কোন ঝোপে বইচি পাকিল, কাদের বাগানে কোন গাছটায় আমের গুটি বাঁধিয়াছে, কোন বাঁশতলায় শেয়াকুল খাইতে মিষ্ট, এসব তাহার নখদর্পণে। পথে চলিতে চলিতে সে সর্বদা পথের 2 পাশে সতর্ক দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে চলিয়াছে। কোথাও কাঁচপোকা বসিয়া আছে কিনা, যদি কোথাও কণ্টিকারি গাছের পাকা ফল দেখিতে পাইল, তৎক্ষণাৎ খেলাঘরের বেগুন করিবার জন্য তাহা তুলিতে বসিয়া যাইবে। হয়তো পথে কোথাও বসিয়া সে নানা রকমের খাপড়া লইয়া ছড়িয়া পরীক্ষা করিয়া দেখিতেছে গঙ্গা যমুনা খেলায় কোনখানায় ভালো তাক হয়।
পরীক্ষার যেখানা ভালো করিয়া প্রমাণিত হইবে সেখানা সযত্নে আঁচলে বাঁধিয়া লইবে। সর্বদাই সে পুতুলের বাক্স ও খেলাঘরের সরঞ্জাম লইয়া মহাব্যস্ত। সে ঢুকিয়া অপরাধী দৃষ্টিতে মায়ের দিকে চাহিল। সর্বজয়া বলিল, এলে, এসো, ভাত তৈরি, কে আমায় উদ্ধার করো। তারপর আবার কোন দিকে বেরুতে হবে বেরো। বৈশাখ মাসের দিন সকলের মেয়ে দেখো গে যাও, সে যদি করছে, সে পুজো করছে, আর অত বড় ধাড়ি মেয়ে দিন রাত কেবল টোটো। সেই সকাল হতে না হতে বেরিয়েছে, আর এখন সে বেলা দুপুর ঘুরে গিয়েছে। এখন এলো মেয়ে, ঠিক যেন দুলে কি বাগদিদের কেউ বিয়েও হবে। ওই দুলে বাগদিদের বাড়িতেই আঁচলে ওগুলো কি ধন দৌলত মাদা, খোল। দুর্গা ভয়ে ভয়ে আঁচলের খুঁট খুলিতে খুলিতে কহিল, ওই রায় কাকাদের বাড়ির সামনে কলকা সন্ধে গাছে। পরে ঢোক গিলিয়া বলিল, এই অনেক বেনে বউ, তাই। বেনে বউয়ের কথায় হৃদয় গলে না এমন পাষাণ জীবও জগতে অনেক আছে। সর্বজয়া তেলে বেগুনে জ্বলিয়া বলিল, তোর বেনে বউয়ের না নিকুচি করেছে, যত ছাই আর ভস্য রাত দিন বেঁধে নিয়ে ঘুরছেন। আজ টান মেরে তোমার পুতুলের বাক্স ওই বাঁশতলার ডোবায় যদি না ফেলি তবে। সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বেই এক ব্যাপার ঘটিল। আগে আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকরুন, পেছনে পেছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পেছনে আর 4-5টি ছেলে মেয়ে সম্মুখ দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেজ ঠাকরুন কোনো দিকে না চাহিয়া, বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভেতরের দিকের রোয়াকে উঠিলেন। নিজের ছেলের দিকে ফিরিয়া বলিলেন, কই, নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স, দেখি। এ বাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বেই টুনু ও সতু দুইজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্স ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল, এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর এক ছড়া পুঁথির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা, সেদিন সে খেলতে গিয়েছিল, সেই দিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেড়ে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল, বা ইহাদের গতিবিধি এবারের সকলের কাছেই এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের ধাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার। তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুঁতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে খুঁজে হয়রান। তারপর সতু গিয়ে বললে যে তোর পুঁতির মালা দুর্গা দিদির বাক্সের মধ্যে দেখে এলাম। দেখো একবার কাণ্ড, তোমারও মেয়ে কম নাকি? চোর, চোরের বেহদ্দ চোর। আর ওই দেখোই না, বাগানের আমগুলো গুটি পড়তে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ দুই চুরির অতর্কিতায় আড়ষ্ট হইয়া দুর্গা পাঁচিলের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছি সেই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কথার উত্তর দিতে না দিতেই সেজবউ বলিলেন, না আনলে কি মিথ্যে কথা বলছি নাকি? বলি, এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও মিথ্যে কথা। সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজখুড়ি,
আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করছি। সেজ ঠাকরুন হাত নাড়িয়া ঝাঁঝের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে, তখন এরপর যা হবে সে টেরই পাবে। চল রে সতু, নে আমের গুটিগুলো বেঁধে নে। বাগানের আমগুলো লক্ষ্মী ছাড়া ছুরির জ্বালায় যদি চেখে দেখবার জো আছে। টুনু, মালা নিয়েছিস তো? সর্বজয়া কি জানি কেমন একটু রাগ হইল। ঝগড়াতে সে কিছু পিছু হটবার পাত্র নয়। বলিল, পুতির মালার কথা জানি না সেজখুড়ি, কিন্তু আমের গুটিগুলো সেগুলো পেড়েছে কি তলা থেকে কুড়িয়ে এনেছে? তার গায়ে তো নাম লেখা নেই সেজখুড়ি। আর ছেলে মানুষ যদি ধরো নেই থাকে। সেজ ঠাকরুন অগ্নিমূর্তি হইয়া বলিলেন, বলি কথাগুলো তো বেশ কেটে কেটে বলছো। বলি আমের গুটিতে নাম লেখা না হয় নেই। তোমাদের কোন বাগান থেকে এগুলো এসেছে তা বলতে পারো? বলি টাকাগুলোতে তো নাম লেখা ছিল না, তা তো হাত পেতে নিতে পেরেছিলে। আজ 1 বছরের ওপর হয়ে গেল, আজ দেব কাল দেব আসবো, এখন ও বেলা টাকা দিয়ে দিও। ও আমি রাখতে পারবো না, টাকা জোগাড় করে রেখো বলেই দিলাম। দলবল সহ সেজ ঠাকরুন দরজার বাহির হইয়া গেলেন। সর্বজয়া শুনিতে পাইল পথে কাহার কথার উত্তরে তিনি বেশ উচ্চকণ্ঠেই বলিতেছেন, ওই এই বাড়ির ছুরিটা টুনুর বাক্স থেকে এই পুতির মালাটা চুরি করে নিয়ে এসে করেছে কি নিজের বাক্সে লুকিয়ে রেখেছে। আর দেখো না, এ আমগুলো পাশেই বাগান, যত ইচ্ছে পারলেই হলো। তাই বলতে গেলাম, তা আমায় আবার কেটে কেটে বলছে। এখানে সেজ বউ সর্বজয়ার কথা বলিবার ভঙ্গি নকল করিলেন। তা এনেছে ছেলে মানুষ, ওরকম এনেই থাকে। ওতে কি তোমার নাম লেখা আছে নাকি? শোন নিচু করিয়া, মায়ে কি কম চোর নাকি? মেয়ের শিক্ষা কি আর অমনি হয়েছে? বাড়ি শুদ্ধ সব চোর। অপমানী দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুগ্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া ডাল ভাত মাখা হাতেই দুধদার করিয়া তাহার পিঠে কিলের পর কিল ও চরের পর চর মারিতে মারিতে বলিতে লাগিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মলে আপদ চুকে যায়, মরেও যে বাঁচি না। হাড় জুড়োয়, বেরো, বাড়ি থেকে দূর হয়ে যা, যা এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া রুক্ষ চুলের গোছা 2-1 গাছা সর্বজয়ার হাতেই থাকিয়া গেল। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপারটা দেখিতেছিল। দিদি পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কি না তাহা সে জানে না। পুঁথির মালাটা সে ইহার আগে কোনো দিনও দেখে নাই। কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া টুনুদের বাগানের আম কুড়াইতে গিয়াছিল এবং সোনামুখীর তলায় আম কটা পড়িয়াছিল। দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিয়াছে, অপু এবার সেই আমের গুটিগুলো জারাবো, কেমন তো? কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় নাই। দিদির অত্যন্ত আশার জিনিস আমগুলো এইভাবে লইয়া গেল। তাহার উপর আবার দিদি এইরূপভাবে মারও খাইল। দিদির চুল ছিঁড়িয়া দেওয়ায় মায়ের উপর তাহার অত্যন্ত রাগ হইল। যখন তাহার দিদির মাথার সামনে রুক্ষ চুলের এক গোছা খাড়া হইয়া বাতাসে ওড়ে, তখনই
কি জানি কেন দিদির ওপর অত্যন্ত মমতা হয়। কেন যেন মনে হয় দিদির কেউ কোথাও নেই, সে যেন একা কোথা হইতে আসিয়াছে, উহার সাথী কেহ এখানে নাই। কেবলই মনে হয় কেমন করিয়া সে দিদির সকল দুঃখ ঘুচাইয়া দিবে, সকল অভাব পূরণ করিয়া তুলিবে। তাহার দিদিকে সে এতটুকু কষ্টে পড়িতে দিবে না। খাওয়ার পরে অপু মায়ের ভয়ে ঘরের মধ্যে বসিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার মন থাকিয়া কেবল কিন্তু তাহার মন থাকিয়া থাকিয়া কেবলই বাহিরে ছুটিয়া যাইতেছিল। বেলা একটু পড়িলে সে টনুদের বাড়ি, পডলিদের বাড়ি, ন্যাড়াদের বাড়ি, একে একে সকল বাড়ি ঘুচিল। দিদি কোথাও নাই। রাজকৃষ্ণ পালিতের স্ত্রী ঘাট হইতে জল লইয়া আসিতেছিলেন। তাহাকে জিজ্ঞাসা করিল, জেঠিমা, আমার দিদিকে দেখেছ? সে আজ ভাত খায়নি। কিছু খায়নি মা, তাকে আজ বড্ড মেরেছে। সে আজ ভাত খায়নি, কিছু খায়নি। মা তাকে আজ বড্ড মেরেছে। মার খেয়ে কোথায় পালিয়েছে, দেখেছ জেঠিমা? বাড়ির পাশের পথ দিয়া যাইতে যাইতে ভাবিল, বাঁশবাগানে সে যদি বসিয়া থাকে। সেদিকে গিয়া সমস্ত খুঁজিয়া দেখি। সে খিড়কি দরজা দিয়া বাড়ি ঢুকিয়া দেখিল বাড়িতে কেহ নাই। তাহার মা বোধ হয় ঘাটে কি অন্য কোথাও গিয়াছে। বাড়িতে বৈকালের ছায়া পড়িয়া আসিয়াছে। সম্মুখের দরজার কাছে যে বাঁশঝাড় ঝুঁকিয়া পড়িয়াছে, তাহার এক গাছা ঝুলিয়া পড়া শুকনো কঞ্চিতে তাহার পরিচিত সেই লেজ বোলা হলদে পাখিটা আসিয়া বসিয়াছে। রোজই সন্ধ্যার কিছু পূর্বে সে কোথা হইতে আসিয়া এই বাঁশঝাড়ের ওই কঞ্চিখানার উপর বসে। রোজ রোজ রোজ। আরও কত কি পাখি চারিদিকের বনে কিচকিচ করিতেছে। নীলমণি রায়ের পোড়ো-ভিটা গাছপালার ঘন ছায়ায় ভরিয়া গিয়াছে। অপু রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার মাথার দিকটায় চাহিয়া দেখিল। একটু একটু রাঙা রোদ গাছের মাথায় এখনো মাখানো। মগডালে একটা কি সাদা মতো দুলিতেছে, হয় বক, নয় কাহারও ঘুড়ি ছিঁড়িয়া আটকাইয়া ঝুলিতেছে। সমস্ত আকাশ জুড়িয়া যেন ছায়া আর অন্ধকার নামিয়া আসিয়াছে। চারিদিক নির্জন, কেহ কোনো দিকেই নাই। নীলমণি রায়ের পোড়ো ভিটায় কচুঝাড়ের কালো ঘন সবুজ নতুন পাতা চকচক করিতেছে। তাহার মন হঠাৎ হু হু করিয়া উঠিল। কতক্ষণ হইল সেই গিয়াছে, বাড়ি আসে নাই। কোথায় গেল দিদি? ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা মিলিয়া উঠানে ছুটোছুটি করিয়া লুকোচুরি খেলিতেছে। রানু তাহাকে দেখিয়া ছুটিয়া আসিল। ভাই, অপু এসেছে, ও আমাদের দিকে হবে, আয় রে অপু। অপু তাহার হাত ছাড়াইয়া লইয়া জিজ্ঞাসা করিল, আমি খেলব না রানুদি, দিদিকে দেখেছ? রানু জিজ্ঞাসা করিল, দুগ্গা? না, তাকে তো দেখিনি। বকুলতলায় নেই তো? বকুলতলার কথা তাহার মনেই হয় নাই। সেখানে দুর্গা প্রায়ই থাকে বটে। ভুবন মুখুজ্জের বাড়ি হইতে সে বকুলতলায় গেল। সন্ধ্যা হইয়া আসিয়াছে। বকুল গাছটা অনেক দূর পর্যন্ত জুড়িয়া ডালপালা ছড়াইয়া ঝুপসি হইয়া দাঁড়াইয়া আছে। তলাটা অন্ধকার, কেহ কোথাও নাই। যদি কোনো দিকে গাছপালার আড়ালে থাকে, সে ডাক দিল, দিদি, ও দিদি।
অন্ধকার গাছটায় কেবল কতকগুলা বক পাখা ঝটপট করিতেছে মাত্র। অপু ভয়ে ভয়ে ওপরের দিকে চাহিয়া দেখিল, বকুলতলা হইতে একটু দূরে ডোবার ধারে খেজুর গাছ আছে। এখন ডাঁশা খেজুরের সময়। সেখানে তাহার দিদি মাঝে মাঝে থাকে বটে, কিন্তু অন্ধকার হইয়া গিয়াছে। ডোবাটার দুই ধারে বাঁশবন। সেখানে যাইয়া দেখিতেই তাহার সাহস হইল না। বকুল গাছের গুড়ির কাছে সরিয়া গিয়া সে দুই একবার চিৎকার করিয়া ডাকিল। ভাটশেওড়া বনে কি জন্তু তাহার গলার সাড়া পাইয়া খসখস শব্দ করিয়া ডোবার দিকে পালাইল? বাড়ির পথে ফিরিতে ফিরিতে হঠাৎ সে থমকিয়া দাঁড়াইল। সামনে সেই গাব গাছটা। এক সন্ধ্যার পর এ গাব গাছের তলায় পথ দিয়া যাওয়া সর্বনাশ, গায়ে কাঁটা দিয়া ওঠে। কেন যে তাহার এই গাছটার নিচে দিয়া যাইতে ভয় করে তাহা সে জানে না। কোনো কারণ নাই, এমনিই ভয় করে, এবং কারণ কিছু নাই বলিয়ায় ভয় অত্যন্ত বেশি করে। এত দেরি পর্যন্ত সে কোনো দিন বাড়ির বাহিরে থাকে নাই। আজ তাহার সে খেয়াল হইল না। মন ব্যস্ত ও অন্যমনস্ক না থাকিলে সে কখনোই এ পথে আসিত না। অপু খানিকক্ষণ অন্ধকার গাবতলার দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিয়া ফিরিল। তাহাদের বাড়ি যাইবার পথ আর একটা পথ আছে। একটুখানি ঘুরিয়া পটলিদের বাড়ির উঠান দিয়া গেলে গাবতলার এ অজানা বিভীষিকার হাত হইতে নিষ্কৃতি পাওয়া যায়। পটলির ঠাকুমা সন্ধ্যার সময় বাড়ির রোয়াকে ছেলেপিলেদের লইয়া হাওয়ায় বসিয়া গল্প করিতেছেন। পটলির মা রান্নাঘরে রাঁধিতেছেন। উঠানের মাচাতলায় বিধু জেলেনি দাঁড়াইয়া মাছ বিক্রয়ের পয়সা তাগাদা করিতেছে। অপু বলিল, দিদিকে খুঁজতে গিয়েছিলাম ঠাকুমা। বকুলতলা থেকে আসতে আসতে। ঠাকুরমা বলিলেন, দুগ্গা এই তো বাড়ি গেল। এই কতক্ষণ যাচ্ছে, ছুটে যা দেখি, বোধহয় এখনো বাড়ি গিয়ে পৌঁছয়নি। সে এক দৌড়ে বাড়ির দিকে ছুটল। পিছন হইতে পটলির বোন রাজি চেঁচাইয়া বলিল, কাল সকালে আসিস অপু, আমরা গঙ্গা যমুনা খেলার নতুন ঘর কেটেছি। ঢেকশালের পেছনে নিমতলায় দুগ্গাকে বলিস। তাহাদের বাড়ির কাছে আসিয়া পৌঁছিয়া হঠাৎ সে থমকিয়া দাঁড়াইয়া গেল। দুর্গা আর্তস্বরে চিৎকার করিতে করিতে বাড়ির দরজা দিয়া দৌড়াইয়া বাহির হইতেছে। পিছনে পিছনে তাহার মা কি একটা হাতে মারিতে মারিতে তাড়া করিয়া ছুটিয়া আসিয়াছে। দুর্গা গাবতলার পথ দিয়া ছুটিয়া পালাইল। মা দরজা হইতে ধাবমানা মেয়েকে পিছনে চেঁচাইয়া বলিল, যাও, বেরো, একেবারে জন্মের মতো যাও, আর কখনো বাড়ি যেন ঢুকতে না হয়। বালাই আপদ চুকে যাক, একেবারে ছাতিমতলায় দিয়ে আসি। ছাতিমতলায় গ্রামের শ্মশান। অপুর সমস্ত শরীর যেন জমিয়া পাথরের মতো আড়ষ্ট ও ভারী হইয়া গেল। তাহার মা সবেমাত্র ভেতরের বাড়িতে ঢুকিয়া মাটির প্রদীপটা রোয়াকের ধার হইতে উঠাইয়া লইতেছে। সে পা টিপিয়া টিপিয়া বাড়ি ঢুকিতেই তাহার মা তাহার দিকে চাহিয়া বলিল, তুমি আবার এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মোটে তো আজ ভাত খেয়েছ? তাহার মনে নানা প্রশ্ন জাগিতেছিল। দিদি আবার মার খাইল কেন? সে এতক্ষণ কোথায় ছিল? দুপুরবেলা দিদি কি খাইল? সে কি আবার কোনো জিনিস চুরি করিয়া আনিয়াছে? কিন্তু ভয়ে কোনো কথা না বলিয়া সে কলের পুতুলের মতো মায়ের কথা মতো কাজ করিয়া ঘরের মধ্যে ঢুকিল। পরে ভয়ে ভয়ে প্রদীপ উস্কাইয়া নিজের ছোট্ট বইয়ের দপ্তরটি বাহির করিয়া পড়িতে বসিল। সে পরে মোটে তৃতীয় ভাগ, কিন্তু তাহার দপ্তরে দুখানা মোটা মোটা ভারী ইংরাজি বই, কবিরাজি ঔষধের তালিকা, একখানা পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালি, একখানা 1303 সালের পুরাতন পাঁজি প্রভৃতি আছে। সে নানা স্থান হইতে চাহিয়া এগুলি জোগাড় করিয়াছে, এবং এগুলি না পড়িতে পারিলেও রোজ একবার করিয়া খুলিয়া দেখে।
খানিকক্ষণ দেওয়ালের দিকে চাহিয়া সে কি ভাবিল, পরে আর একবার প্রদীপ উস্কাইয়া দিয়া পাতা ছেঁড়া দাশুরায়ের পাঁচালিখানা খুলিয়া অন্যমনস্কভাবে পাতা উল্টাইতেছে। এমন সময়ে সর্বজয়া এক বাটি দুধ হাতে করিয়া ঢুকিয়া বলিল, এসো খেয়ে নাও দিকি। অপু দ্বিরুক্তি না করিয়া বাটি উঠাইয়া দুধ চুমুক দিয়া খাইতে লাগিল। অন্যদিন হলে এত সহজে দুধ খাইতে তাহাকে রাজি করানো খুব কঠিন হতো। একটুখানি মাত্র খাইয়া সে বাটি মুখ হইতে নামাইল। সর্বজয়া বলিল, ও কি, নাও সবটুকু খেয়ে ফেলো, ওইটুকু দুধ ফেললে তবে বাঁচবে কি খেয়ে। অপু বিনা প্রতিবাদে দুধের বাটি পুনরায় মুখে উঠাইল। সর্বজয়া দেখিল সে মুখে বাটি ধরিয়া রহিয়াছে, কিন্তু চুমুক দিতেছে না। তাহার বাটি শুদ্ধ হাতটা কাঁপিতেছে। পরে অনেকক্ষণ মুখে ধরিয়া রাখিয়া হঠাৎ বাটি নামাইয়া সে মায়ের দিকে চাহিয়া ভয়ে কাঁদিয়া উঠিল। সর্বজয়া আশ্চর্য হইয়া বলিল, কি হলো রে, কি হয়েছে, জিভ কামড়ে ফেলেছিস? অপু মায়ের কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই ভয়ের বাঁধ না মানিয়া ডুকরিয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দিদির জন্য বড্ড মন কেমন করছে। সর্বজয়া অল্পক্ষণ মাত্র চুপ করিয়া বসিয়া পরে সরিয়া আসিয়া ছেলের গায়ে হাত বুলাইতে বুলাইতে শান্ত সুরে বলিতে লাগিল, কেঁদো না, অমন করে কেঁদো না। ওই পডলিদের কি ন্যাড়াদের বাড়ি বসে আছে, কোথায় যাবে অন্ধকারে, কম দুষ্টু মেয়ে নাকি? সেই দুপুরবেলা বেরুলো, সমস্ত দিনের মধ্যে আর চুলের টিকিও দেখা গেল না, না খাওয়া না দাওয়া। কোথায় ও পাড়ায় পালিতদের বাগানে বসেছিল, সেখানে বসে কাঁচা আম আর জামরুল খেয়েছে। এক্ষুনি ডাকতে পাঠাচ্ছি, কেঁদো না অমন করে, আবার জ্বর আসবে, ছি। পরে সে আঁচল দিয়ে ছেলের চোখের জল মুছাইয়া দিয়া বাকি দুধটুকু খাওয়াইবার জন্য বাটি তাহার মুখে তুলিয়া ধরিল। হাঁ করো দিকে, লক্ষ্মী সোনা, উনি এলেই ডেকে আনবেন এখন। একেবারে পাগল, কোত্থেকে একটা পাগল ছেলে জন্মেছে। আর এক চুমুক। হ্যাঁ, রাত অনেক হইয়াছে। উত্তরের ঘরের তক্তাপোষে অপু ও দুর্গা শুইয়া আছে। অপুর পাশে তাহার মায়ের শুইবার জায়গা খালি আছে, কারণ মা এখনও রান্নাঘরের কাজ সারিয়া আসে নাই। তাহার বাবা আহারাদি সারিয়া পাশের ঘরে বসিয়া তামাক খাইতেছেন। বাবা বাড়ি আসিয়া দুর্গাকে পাড়া হইতে খুঁজিয়া আনিয়াছেন। বাড়ি আসিয়া পর্যন্ত দুর্গা কাহারও সঙ্গে কোনো কথা বলে নাই। খাওয়া দাওয়া সারিয়া আসিয়া চুপ করিয়া শুইয়াছে। অপু দুর্গার গায়ে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দিদি, মা কি দিয়ে মেরেছিল রে সন্ধেবেলা? তোর চুল ছিঁড়ে দিয়েছে? দুর্গার মুখে কোনো কথা নাই। সে পুনরায় জিজ্ঞাসা করিল, আমার উপর রাগ করেছিস দিদি? আমি তো কিছু করিনি। দুর্গা আস্তে আস্তে বলিল, না বই কি, তবে সতু কি করে টের পেল যে পুঁতির মালা আমার বাক্সে আছে? অপু প্রতিবাদের উত্তেজনায় উঠিয়া বসিল, না সত্যি, আমি তোর গা ছুঁয়ে বলছি দিদি, আমি তো দেখাইনি, আমি জানি না যে তোর বাক্সে আছে। কাল সতু বিকেলবেলায় এসেছিল, ওর সেই বড় রাঙা ভাটাটা নিয়ে আমরা খেলছিলাম। তারপর বুঝলি দিদি, সতু তোর পুতুলের বাক্স খুলে কি দেখছিল। আমি বললাম, ভাই তুমি আমার দিদির বাক্সে হাত দিও না, দিদি আমাকে বকে। সেই সময় দেখেছে। পরে সে দুর্গার গায়ে হাত বুলাইয়া বলিল, খুব লেগেছে রে দিদি, কোথায় মেরেছে মা? দুর্গা বলিল, আমার কানের পাশে মা একটা বাড়ি যা মেরেছে, রক্ত বেরোচ্ছিল, এখনো কনকন করছে। এইখানে, এই দেখ হাত দিয়ে, এইখানে। তাই তো রে, কেটে গিয়েছে যে। একটু পিদিমের তেল লাগিয়ে দেব দিদি? থাকবে, কাল পালিতদের বাগানে বিকেলবেলা যাব, বুঝলি? কামরা গাছা পেকেছে, এই এত বড় বড়, কাউকে যেন বলিস নে। তুই আর আমি চুপি চুপি যাব। আমি আজ দুপুরবেলা দুটো পেড়ে খেয়েছি,
মিষ্টি, যেন গুড়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।